আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পাঠকের পাঠশালায় আয়োজিত আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 5টি ম্যাথ নিয়ে। আজকের প্রথম ম্যাথ থাকবে 10টি সংখ্যার যোগফল 462, তাদের প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? প্রথমে বলা আছে 10টি সংখ্যার যোগফল 462। যেহেতু আমরা সংখ্যা 10টি জানি না, তো প্রথমে আমরা ধরে নিলাম সংখ্যা 10টি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ প্লাস আই প্লাস জে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো ধরে নিলাম এই 10টি সংখ্যার যোগফল 462। বলা আছে এদের প্রথম 4টির গড় 52। তো গড় বলতে আমরা কি বুঝি? যদি দুটি সংখ্যার গড় বলি তাহলে এ প্লাস বি ভাগ 2 ইকুয়াল এক্স। যদি 3টি সংখ্যার গড় বলা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ভাগ 3 ইকুয়াল এক্স। তো আমাদের প্রশ্নে বলা আছে প্রথম 4টির গড়, তাহলে প্রথম 4টি মানে এই 4টি সংখ্যার গড়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভাগ 4 ইকুয়াল এক্স। যত সংখ্যার গড় দেওয়া থাকবে তত দ্বারা ভাগ। তাহলে আমাদের এই 4টি সংখ্যার গড় দেওয়া আছে 4, তাহলে এই 4টি সংখ্যার যোগফল কত হবে? এ বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 4x এর সাথে গুণ 4x। যেহেতু আমাদের x এর মান কত, গড়ের মান কত দেওয়া আছে 52, তাহলে আমরা লিখতে পারি 4 52 ইন্টু 4, অ্যান্সার আছে 208। তাহলে এই 4টি সংখ্যার এ বি সি ডি 4টি সংখ্যার যোগফল 208। এরপর বলা আছে শেষের 5টি সংখ্যার গড় কত? 38। তাহলে শেষের 5টি সংখ্যা কত? 1 2 3 4 5, মানে এই 5টি সংখ্যার গড়। এখন 5টি সংখ্যার গড় মানে 5 দ্বারা ভাগ। তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে কত? প্লাস এখানে যদি আমরা আরেকটি সংখ্যা দেই তাহলে এখানে 5 দ্বারা ভাগ, তো 5 এর পাশে যাবে 4, 5 ইন্টু এক্স। তাহলে সংখ্যা কত আমাদের? 5টি সংখ্যার গড় 38। এর সাথে গুণ হবে 5। তাহলে 5টি সংখ্যার যোগফল হবে 190। এবারে বলা হচ্ছে পঞ্চম সংখ্যাটি কত, অর্থাৎ এই পঞ্চম সংখ্যাটি কত? যেহেতু এই 10টি সংখ্যার যোগফল 462, আমাদের জানা আছে প্রথম 4টি সংখ্যার যোগফল 208, শেষের 5টি সংখ্যার যোগফল 190, তাহলে মধ্যের সংখ্যাটি কত হবে? তো প্রথম 4টি সংখ্যার যোগফল বের হয়েছে আমাদের 208 এবং শেষের 5টি সংখ্যার যোগফল আমাদের বের হয়েছে 190। তাহলে যোগফল আসে কত? যোগফল আসে 8 9 398 প্লাস ই ইকুয়াল 462। তাহলে ই 368 পাশে গেলে মাইনাস হবে 462 মাইনাস 398, অ্যান্সার আছে আমাদের 64। এটাই অ্যান্সার। আমাদের দ্বিতীয় প্রশ্ন, এক ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এই অঙ্ক দুই ভাবে করা যায়, একটা শর্টকাটে করা যায় আর একটা বেসিক থেকে করা যায়। তো আমরা দুটোই শিখবো। প্রথমে বলা আছে এক ব্যক্তির বেতন 5% কমেছে। তো যেহেতু বলা আছে এক ব্যক্তির বেতন 5% কমেছে, তার মানে কি আমরা তার মূল যে বেতন সেটা আমরা জানি না, কিন্তু বলা আছে তার বেতন থেকে 5% কমেছে। তাহলে তার বেতন, ব্যক্তির বেতন
ব্যক্তির বেতন এক্স ধরি, যেহেতু আমরা ব্যক্তির বেতন জানি না, আমরা ব্যক্তির বেতন ধরলাম এক্স। এরপরে বলা আছে ব্যক্তির বেতন 5% কমেছে, তাহলে 5% কমে ব্যক্তির বেতন আসে, যেহেতু কমেছে তার মানে কি এক্স মাইনাস এক্স এর 5/100। এখন 5/100 কথার অর্থ 0.05। এখন 0.05, তাহলে যদি আসে এক্স মাইনাস 0.05, যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? এক্স মানে সহগ আছে 1, তাহলে আসে 0.95 এক্স। তো ব্যক্তির মূল বেতন ছিল এক্স টাকা, এবার ব্যক্তির বেতন 5% কমেছে, 5% কমে ব্যক্তির বেতন দাঁড়ালো 0.95। এরপরে আবার বলা আছে যে কিন্তু 1 বছর পরে তা আবার 5% বেড়েছে। এখন বলা আছে 1 বছর পরে, তার মানে 1 বছর পরে 5% আবার বেড়েছে, কোন টাকার বেড়েছে? অবশ্যই এই টাকার। তাহলে 1 বছর বছর পর 5% বেড়ে ব্যক্তির বেতন আসে এখন 0.95 এক্স মাইনাস 0.95 এক্স ইন্টু 5/100, তাহলে কত আসে? ক্যালকুলেশন করলে আসবে 0.0475। এরপরে যদি 0.95 মাইনাস 0.0475 দ্বারা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 0.9975। বলা হচ্ছে কি 1 বছর পর 5% বাড়ে, এখন কোন টাকার উপর বাড়ছে? অবশ্যই 0.95 এক্স এর উপর বাড়ছে, বেড়ে কত দাঁড়াইলো? 0.9975। এরপরে আমাদের এখন যে মূল বেতনটা দাঁড়াইলো সেটা হলো কত? 0.9975 এক্স। তো এইটি হলো বর্তমান তার বেতন। মোটের উপর তার বেতন কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এখন মোটের উপর তার মোটের প্রথম দিকে তার বেতন ছিল কত? এক্স টাকা, এবং এবং শেষে আসছে কত? এই টাকা। তাহলে হচ্ছে মোটের উপর তার কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? স্বাভাবিকভাবে দেখা যায় কি যে এক্স এর তুলনায় 0.9975 এক্স এটা ছোট, তার মানে কি বেতন কমেছে। তার মানে বেতন বেতন হ্রাস পেল এক্স মাইনাস 0.9975 এক্স ইকুয়াল কত আসবে? 0.0025 এক্স। তো তার মূল বেতন থেকে এই টাকা কমেছে, এখন তার শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? যেহেতু কমেছে তার মানে অবশ্যই হ্রাস পেয়েছে, তার মানে শতকরা হ্রাস পায়, শতকরা হ্রাস পায়, তার মানে 100 দ্বারা গুণ 0.0025 এক্স ইন্টু 100 ইকুয়াল আসে 0.25 এক্স, এত পার্সেন্ট। তার মানে তার বেতন, মূল বেতন ছিল এক্স, কমেছে কত? 0.25 এক্স পার্সেন্ট, তার মানে 0.25 এক্স পার্সেন্ট কমেছে, কমেছে, এটাই অ্যান্সার। তো পরীক্ষায় তো এত বড় ক্যালকুলেশন করা যাবে না, তো সেক্ষেত্রে আমাদের শর্টকাটটা শিখতে হবে এখানে। তো শর্টকাট আমরা এভাবে শিখবো যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ভাগ 100। এ একটা সংখ্যা, বি আর একটা সংখ্যা। এবার
প্লাস মাইনাস দ্বারা কি বোঝায়? যদি প্লাস হয় তাহলে যদি বাড়ে বাড়ে বা বৃদ্ধি পায় তাহলে হবে প্লাস, আর মাইনাস হবে যদি কমে তাহলে হবে মাইনাস। তো এই সূত্র অনুযায়ী আমরা যদি, যেহেতু আমাদের বলা আছে কি 5% কমেছে কিন্তু তা আবার 5% বেড়েছে, তাহলে 5% কমে আবার 5% বাড়ে। তাহলে যেহেতু প্রথম বলা আছে 5% কমে 5% বাড়ে, তাহলে -5 +5 কমে 5% বাড়ে +5, সূত্রে প্লাস, এটি কত হবে? যেহেতু a -5 ইন্টু +5 ভাগ 100, তাহলে এটা এটি কাটাকাটি যায়, থাকে কত? প্লাসে মাইনাসে মাইনাস, 5×5 = 25 ভাগ 100, অ্যান্সার আসবে কত? -0.25। তো মাইনাস দ্বারা কি বোঝায়? কমে কমে, তাহলে বেতন কমেছে কত? 0.25, এত পার্সেন্ট অ্যান্সার। তো প্রতি অঙ্কেই আমাদের শর্টকাট শিখতে হলে আগে আমাদের বেসিক জানতে হবে ভালো করে। তো প্রথম যে নিয়মটা করালাম সেটা মূলত অঙ্কের মূল বেসিক, আর এরপরে যেটা আলোচনা করলাম এটা শর্টকাট। 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে এ কিউব এর ঘনমূল তার আবার ঘনমূল এর মান কত? প্রশ্নটি দেখতে অনেক কঠিন মনে হলো, কিন্তু এ ধরনের প্রশ্ন অনেক সহজ হয়ে থাকে। অর্থাৎ আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে যে রুট এ কথার অর্থ কি? কথার অর্থ এর পাওয়ার হাফ, এটা লেখা যায়। আবার এ এর ঘনমূল, এটাকে লেখা যায় এ 1/3। আবার এ স্কোয়ার যদি আমরা এর রুট করি তাহলে কত আসে? তাহলে এর সূচক কত? 2 ইন্টু রুট মানে কি? সূচক হাফ। এবার 2 আর এই 2 2 দিয়ে কাটাকাটি যায়, থাকে কত? 1, এর সূচক থাকে 1, তার মানে আসে এ। অর্থাৎ এ স্কোয়ার রুট মান আসে এ। কিন্তু এর যদি ঘনমূল দেওয়া থাকে আর যদি স্কোয়ার দেওয়া থাকে তাহলে কত আসবে? তাহলে আসবে এ স্কোয়ার ইন্টু 1/3, তাহলে আসে কত? এ 2/3। কিন্তু যদি এটা দেওয়া থাকে যে এ কিউব, তাহলে মান আসে কত? তাহলে আমরা লিখতে পারি যে এ কিউব ইন্টু 1/3, 3 3 কাটাকাটি যায়, থাকে প্রথমে এইটুকু আমরা লক্ষ্য করি যে এ কিউব এবং এর যে ঘনমূল আছে এটাকে আমরা লিখবো 1/3। তো 3 3 কাটাকাটি যায়, থাকে কত? এর সূচক থাকে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? এইটুকুর বদলে লিখতে পারি আমরা শুধু এ। তার মানে থাকে কি আমাদের একটা ঘনমূল এ, অর্থাৎ এই কথার অর্থ কি? 1/3, এটি অ্যান্সার। তো তো এই ধরনের প্রশ্ন দেখলে আমাদের অনেক সময় ভয় লাগে, কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ হয়। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা আছে 1+2+3+4 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো সংখ্যার যোগফল আমরা এভাবে কিভাবে বের করব? তো যেহেতু বলা আছে যে 1 থেকে 99তম এরকম থাকতে পারে, 1 থেকে 100 পর্যন্ত, তো আমাদের এক্ষেত্রে কিছু কিছু সংখ্যার যোগফল আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল 5050, এবং 1 থেকে 99তম সংখ্যার যোগফল 4950। তো এই ধরনের যে সমষ্টি বা যোগফল যে আসবে এগুলো আমরা কিছু কিছু মুখস্থ রাখবো। তো তো এরপরে আসি আমাদের মূল আলোচনায়। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এখন এই ধরনের সংখ্যাকে, ধারাবাহিক সংখ্যাকে আমাদের বলি কি? সমান্তর ধারা, অর্থাৎ সমান্তর ধারা। তো সমান্তর ধারা বলতে আমরা কি বুঝি? যে পরপর দুটি সংখ্যার পার্থক্য যদি একই হয়,
তাহলে আমরা তাকে সমান্তর ধারা বলতে পারি। অর্থাৎ 1 এবং 2 এর পার্থক্য 1, 3 এবং 4 এর পার্থক্য 1। তো এভাবে আপনি পরপর যে কোনো দুটি সংখ্যা নিন না কেন তাদের পার্থক্যই একই হবে। তো এগুলোকে আমরা বলি সমান্তর ধারা। তো সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র আছে। তো প্রথম সূত্র, সমষ্টি সূত্র। তো এই ধরনের সংখ্যাগুলোর যখন যোগফল বা সমষ্টি বের করতে বলবে তখন আমরা দেখব যে এই ধারাবাহিকটি সমান্তর ধারার মধ্যে পড়ে কিনা। যদি সমান্তর ধারার মধ্যে পড়ে তাহলে আমরা সমষ্টি সূত্র, এই সূত্র দ্বারা সহজেই বের করা যাবে। তো পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কত? যেহেতু বলা আছে 1 থেকে 99, তার মানে এখানে আমাদের পদ সংখ্যা 99 ইন্টু শেষ পদ 99 প্লাস প্রথম পদ মানে 1 ভাগ 2। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 99 ইন্টু 100 ভাগ 2, অ্যান্সার আসে 4950। এটাই অ্যান্সার। যদি এভাবে আসে যে 4 7 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19, তাহলে এর সমষ্টি কত? এখন তার আগে আমাদের দেখতে হবে যে এই ধারাবাহিকটা সমান্তর ধারার মধ্যে পড়ে কিনা। দুইটি সংখ্যার পার্থক্য কত? 3। এই দুটি সংখ্যার পার্থক্য কত? 3। এই দুটি সংখ্যার পার্থক্য 3, তার মানে এরা সমান্তর ধারা। এখন সমান্তর ধারা যদি সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে পদ সংখ্যা, আমাদের পদ সংখ্যা কত? 1 2 3 4 5 6। তো পদ সংখ্যা আছে 6 ইন্টু শেষ পদ 19 প্লাস প্রথম পদ 4 ভাগ 2, যেটা আসবে ওইটাই অ্যান্সার। তো কত আসে অ্যান্সার? 3 ইন্টু 23, 3 ইন্টু 23 কত আসে? 3 3 9, 3 2 6, অ্যান্সার আছে 69। আমাদের সর্বশেষ প্রশ্ন, কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল কত? বলা আছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে, তো এবিসি একটি ত্রিভুজ, তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে, তো এই বাহুকে আমরা বর্ধিত করলাম এই বরাবর, এই বাহুকে আমরা বর্ধিত করলাম এই বরাবর, তারপরে এই বাহুকে আমরা বর্ধিত করলাম এই বরাবর। এখন একে নাম দিলাম এ বি সি। তাহলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল কত? এখন উৎপন্ন যে তিনটি বহিস্থ কোণ উৎপন্ন হবে তাদের যোগফল কত হবে? তো আমরা জানি কি যে ত্রিভুজের বহিস্থ যে কোণ উৎপন্ন হবে তার বিপরীত অন্তঃস্থ যে দুটি কোণ তাদের যোগফলের সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। আবার এই বহিস্থ কোণের এই বহিস্থ কোণ হবে এই দুই কোণের যোগফলের সমান, আবার এই বহিস্থ কোণটা হবে এই বিপরীত অন্তঃস্থ দুইটি কোণের যোগফলের সমান। এবার যদি আমরা জানি ত্রিভুজে যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে যদি এই কোণকে আমরা ধরি, এই কোণের মান 50 ডিগ্রি, বললাম এই কোণের মান 70 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি, তো ধরে নিলাম আমরা। তো এই কোণের মান 50 ডিগ্রি, এই কোণের মান 70 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান আসে কত? তাহলে বি কোণের বহিস্থ মান আসে বিপরীত অন্তঃস্থ কোণের যোগফল, অর্থাৎ এটা আসে 111, 110 ডিগ্রি। এই বহিস্থ কোণের যোগফল আসে এই দুইটি কোণের সমান 120 ডিগ্রি, আর এই কোণের মান আসে 130 ডিগ্রি। এখন তিন কোণের সমষ্টি কত? 130, 120, 110, 0 2 1 3 3 3 6 3, 360 ডিগ্রি। তাহলে আবার যদি আরেকটি ত্রিভুজ দেখি আমরা, তো
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই কোণটা 90 ডিগ্রি, আর দুই কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে এর বহিস্থ যে কোণ, এর বহিস্থ কোণ আবার এর বহিস্থ কোণ আবার, এবার যেহেতু বলা আছে কি যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা আমাদের আরেকটা নিয়ম অনুযায়ী আমরা জানি যে সরলরেখার উপর যে কোণ উৎপন্ন হবে সে কোণটা হবে 180 ডিগ্রি। তার একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অন্য কোণটা হবে 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে আমরা ধরলাম 50 ডিগ্রি, এই কোণটাকে ধরলাম আমরা 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 140 ডিগ্রি, আর এই কোণটা হবে এই দুই কোণের যোগফলের সমান, তাহলে আসে 130 ডিগ্রি। তাহলে আমরা তিন কোণের সমষ্টি যদি যোগ করি, 130 ডিগ্রি, 140 ডিগ্রি আর 90, তাহলে কত আসে? 0, 7, আপনার 6, 360 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের কথা আমরা বিবেচনা করি না কেন, তাদের বাহুগুলোকে যদি আমরা বর্ধিত করি, উৎপন্ন যে বহিস্থ কোণ হবে তাদের যোগফল হবে 360 ডিগ্রি। তো এটা আমরা মুখস্থ রাখতে পারি। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। পরে আবার দেখা হবে পাঠকের পাঠশালায় অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।